তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিগুলোর মাধ্যমে কি দেখানো হয়েছে? এই ছবিতে যেগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে কি না টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ যে গ্রাম্য বসতি, সেই গ্রাম্য বসতির বিভিন্ন ধরন ধারণ, তার গঠন, সেগুলো আমি এখানে চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এবং পরে আসছি এক একটা কি নাম, কোনটাকে কি বলা হয়ে থাকে, কেন সেই জনবসতিটা এইভাবে গড়ে ওঠে, সমস্তটাই কিন্তু আজকের এই উপস্থাপনায় আলোচনা করে দেব। তো গ্রাম্য বসতির যে ভাগগুলো রয়েছে তার মধ্যে যে ভাগগুলো রয়েছে তার একটা অন্যতম ভাগ হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি। এই যে প্যাটার্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্তগুলোই কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতির ধরন ধারণ। তো এছাড়াও আরো জনবসতি কিন্তু রয়েছে গ্রাম্য বসতি, যেমন সেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। তো সেগুলোই আমরা কিন্তু আজকের এই উপস্থাপনায় আলোচনা করব, তাই সম্পূর্ণ উপস্থাপনাটা বুঝে নাও। জনবসতি অধ্যায়ের যে পার্ট 1 পর্ব সেটা তো আগেই চ্যানেলে আপলোড হয়েছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখে থাকবে। যদি এখনো না দেখে থাকো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর আজকের আলোচনায় আমরা তাহলে যেটা দেখে নেব সেটা হচ্ছে কি না যে জনবসতি সম্পর্কে আমরা দেখব, জনবসতির যে গ্রাম্য বসতি তার বিভিন্ন ভাগগুলো কিন্তু আমরা আলোচনা করে নেব। সময় নষ্ট না করে আমরা সরাসরি সেটা দেখে নিই, চলো। ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীরা, থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ে নতুন আরো একটা উপস্থাপনা নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম, তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়বস্তু থাকছে সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, তাও বলে দিই। আজকে তোমাদের যে অধ্যায়টা রয়েছে জনবসতি বা সেটেলমেন্ট, তারই পার্ট 2 পর্ব নিয়ে চলে এসেছি। আর এই জনবসতি তোমাদের কোথায় আছে? মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ অর্থাৎ পার্ট বি পোর্শন যেটা, তারই ইউনিট 2 হচ্ছে জনবসতি বা সেটেলমেন্ট, তার পার্ট 2টা নিয়ে চলে এসেছি। আজকের এই অংশে তোমাদেরকে সমস্তটা বুঝিয়ে দেব যে গ্রাম্য বসতির যে গঠন বিন্যাস সেটা কি রকম হয়, সমস্তটাই আমরা আলোচনা করে নেব। সময় নষ্ট না করে আমরা তো সেটা আলোচনাটা শুরু করে দেবই, তোমরাও কিন্তু নোট করার জন্য অবশ্যই খাতা পেনটা হাতের কাছে নিয়ে তবে বসো। চলো আর একটু সময় নষ্ট নয়, আমরা সরাসরি দেখে নিই ক্লাসটা। আগের দিনে আমরা যে জায়গায় গিয়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে আমরা জনবসতির শ্রেণী বিভাগ দেখিয়েছিলাম, যেখানে মূল দুটো অংশ ছিল বসতির, সেটা হচ্ছে গ্রামীণ বসতি, পৌর বসতি। তারপরে সেগুলোর বৈশিষ্ট্য আলোচনা করে দিয়েছি এবং তার আবার কি রকম কিসের ভিত্তিতে কি ভাগ সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এই পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টার উপর বিশেষ করে আলোকপাত করব সেটা হচ্ছে গ্রামীণ জনবসতির গঠন, অর্থাৎ টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট। তবে সেই অংশ সম্পর্কে আলোচনার আগে বলি, তোমাদের এই যে আমি দেখিয়েছিলাম শহর, নগর, মহানগর, মেগা সিটি বা মহা পৌরপুঞ্জ, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু একটু ভালো করে তোমাকে ধারণাটা রাখতে হবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যেমন হয়তো বলতে পারে মহানগরের জনসংখ্যা কত হওয়া উচিত, দিয়ে অপশন দিয়ে দিল। তাই এই অংশগুলো কিন্তু একটু ভালো করে তোমাকে দেখে রাখতে হবে। পার্ট 1-এ তোমাদের সেটা ডিটেলসে আলোচনা করে দিয়েছি, তাই যারা যারা এখনো ওই ভিডিওটা দেখে উঠতে পারোনি ওটা দেখে নিও। চলো আজকের যে উপস্থাপনার বিষয়বস্তু সেটা আমরা আলোচনা শুরু করে দিই। দেখো এখানে আমি এই যে তোমাদের দেখিয়ে দিয়েছি গ্রাম বসতির প্রকারভেদ ও নকশা, অর্থাৎ টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট। তো এইখানে টাইপস অ্যান্ড প্যাটার্নস দেখতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? গ্রাম বসতি অর্থাৎ গ্রামীণ বসতি, সেটাকে আমরা দুটো ভাগে দেখাচ্ছি, বিক্ষিপ্ত বসতি একটা, আর একটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি। তাহলে বিক্ষিপ্ত বসতি কি জিনিস? গ্রামের মধ্যে যখন ছড়ানো ছিটানো অবস্থায় বিক্ষিপ্তভাবে বা ইতস্ততভাবে এদিক ওদিক স্বল্প সংখ্যক বসতি গড়ে উঠবে, বিভিন্ন কারণে সেটা হতে পারে, তো তাকেই কি বলা হবে? বিক্ষিপ্ত বসতি। যেহেতু সেখানে বসতিগুলো যত্রতত্র গড়ে ওঠে তাই তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। এবার এই বিক্ষিপ্ত বসতির ধরন ধারণ অনুযায়ী তাকে আমরা আবার কয়েকটা ভাগ করছি। সেগুলো কি বলছে? আকৃতিহীন, ইতস্তত বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো, বিচ্ছিন্ন জনবসতি। প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে আকৃতিহীন। তাহলে এই আকৃতিহীন বিক্ষিপ্ত জনবসতিটা কি না, এক্ষেত্রে যখন জনবসতি গড়ে ওঠে তখন তার নির্দিষ্ট কোনো প্যাটার্ন থাকে না, যেখানে সেখানে গড়ে উঠতে পারে, যত্রতত্র গড়ে উঠতে পারে, তাই তাকেই বলা হচ্ছে আকৃতিহীন বসতি। তারপরেটা বলেছি ইতস্তত বিক্ষিপ্ত। ইতস্তত বিক্ষিপ্তটাই হচ্ছে ছড়ানো ছিটানো, যেখানে সেখানে এদিক ওদিক করে বেশ কিছু ক্ষুদ্র বসতি যখন গড়ে ওঠে তখন তাকে বলা হচ্ছে ইতস্তত বিক্ষিপ্ত বসতি। আর এই যে ছড়ানো ছিটানো যেটা বলা হচ্ছে, ধরো নির্দিষ্ট কোনো একটা কারণ, সেটা হতে পারে খরাপ্রবণ অঞ্চল বা অতিরিক্ত শুষ্কযুক্ত অঞ্চল বা শীতলযুক্ত অঞ্চল বা গভীর অরণ্য অঞ্চল, এরকম জায়গায় কি হয়? ছড়ানো ছিটানো কিছু বসতি লক্ষ্য করা যায়।
যেগুলো ক্ষুদ্র গ্রাম্য বসতি হিসাবে পরিগণিত হয়। এরপরে বলেছি বিচ্ছিন্ন জনবসতি। তাহলে বিচ্ছিন্ন জনবসতিটা কি? বিচ্ছিন্ন মানে আলাদা হয়ে যাওয়া। তাহলে এই সেপারেশন সেটা কি কি কারণে হতে পারে? সেটা কোনো অস্পৃশ্যতাজনিত কারণে হতে পারে, বা কোনো ধর্মীয় কারণে হতে পারে, তাছাড়াও আরো কারণও থাকতে পারে। সেটা কি? নিজস্ব জমির মালিকানা বুঝে নেওয়ার জন্য জমির কাছাকাছি এলাকায় আলাদা করে বসতি গঠন করা বা গড়ে তোলা। তাহলে সেইভাবেও কিন্তু বিচ্ছিন্ন জনবসতি গড়ে উঠতে পারে। আর এর সমস্তগুলোই কিন্তু এই বিক্ষিপ্ত জনবসতির অংশ। এটা আশা করছি বুঝতে পেরেছো। আর একটা ভাগ যেটা দেখিয়েছি সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি। গোষ্ঠীবদ্ধ জনবসতি অনেক রকম হতে পারে। এখানে একটা টেবিলের মাধ্যমে আমি তোমাদেরকে এটা দেখিয়েছি, তো এটাই আমরা পরে আসবো। প্রথম যেটা আলোচনা করে নেব তাহলে যে বিক্ষিপ্ত জনবসতি তাহলে কি কারণে গড়ে ওঠে, বা বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি। দেখো, বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে বসতি গড়ে ওঠার পিছনে আমি এখানে বেশ কিছু কারণ তোমাদেরকে দেখিয়েছি। প্রত্যেকটা একটু করে আলোচনা করে দিয়ে দেখে নাও, বুঝে নাও। দেখো, প্রথম লিখেছি প্রতিকূল পরিবেশ। যে সমস্ত এলাকায় প্রতিকূল পরিবেশ অর্থাৎ কি অনেক দুর্গত এলাকা, দুর্গম এলাকা, বন্যা দুর্গত এলাকা হতে পারে, শুষ্ক এলাকা হতে পারে যেখানে জলের প্রাচুর্যতা কম, এই রকম সমস্ত এলাকায় বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠবে। যেমন এটা বললাম। তেমনি আবার অনুকূল পরিবেশ, অনুকূল পরিবেশ হলেও কিন্তু বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে পারে। কেমন না, উর্বর বিস্তৃত সমভূমি রয়েছে, তাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে বিক্ষিপ্ত জনবসতি। আবার পরবর্তী বলেছি ভূমির পুনরুদ্ধার। ধরো কোনো জলাভূমি ভরাট করে সেখানটাকে ব্যবহারের উপযোগী বা বসবাসের উপযোগী করে তোলা হলো, বা কোনো লবণাক্ত জলাজমি সেটাকে পুনরুদ্ধার করে বাসযোগ্য করে তোলা হলো, তাহলে সেই ভূমির বা জমির পুনরুদ্ধার করে নিয়ে সেটাকেও কিন্তু কি হচ্ছে, বসতি গড়ে তোলা হচ্ছে, এবং সেই বসতিটা হবে বিক্ষিপ্ত বসতি। পরবর্তী পয়েন্ট হিসেবে দিয়েছি সম্পদের নৈকট্য। কোনো একটা বিশেষ খনিজ সম্পদ সেটা হতে পারে, বা হতে পারে নিজের যে জিনিসের মালিকানা, সেটা ভেড়ি হতে পারে, কোনো জমি চাষযোগ্য জমি হতে পারে, বা অন্যান্য কোনো সম্পদকে কেন্দ্র করে সেখানে কিন্তু এই জনবসতি গড়ে উঠবে এবং সেটা হবে বিক্ষিপ্ত জনবসতি। পরবর্তী পয়েন্ট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ভূমির পুনর্বন্টন। তাহলে ভূমির পুনর্বন্টনটা কি না, কোনো একটা জায়গার যে জমির মালিকানা তার তো একটা নির্দিষ্ট লেভেল আছে, ঊর্ধ্বসীমা রয়েছে, সেই ঊর্ধ্বসীমার ওপরে গিয়ে যদি কোনো মালিকানা থেকে থাকে তাহলে সেগুলো কি হবে, যে সমস্ত চাষিরা থাকবে তাদের মধ্যে বন্টন হয়ে যাবে। তো সেই হিসাবে ভূমির পুনর্বন্টনের দ্বারাও কিন্তু বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে পারে। তারপরে বলা হচ্ছে কুসংস্কারের প্রভাব। কুসংস্কারের প্রভাব মানে কি, ধরো কোনো একটা জনগোষ্ঠী বা উপজাতি সম্প্রদায় যাদেরকে কিনা অস্পৃশ্য বলে ধরে নেওয়া হচ্ছে, বা কোনো নির্দিষ্ট একটা বাড়ি তাকে অস্পৃশ্য হিসেবে সমাজচ্যুত করা হচ্ছে, এরকম কিন্তু এখনো রয়েছে গণ্ডগ্রাম, যেখানে এই সমস্ত প্রথা, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা এ সমস্ত তো রয়েছে। তো সেই সমস্ত কারণে কিন্তু অনেক সময় কি হয়, তাকে মূল সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলাদাভাবে বসতি গড়ে তুলতে হয়, যেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। তাহলে যেহেতু সেটা কুসংস্কারের দ্বারা প্রভাবিত হলো, তাই এখানে আমরা পয়েন্ট করেছি কুসংস্কারের প্রভাব। পরে বলা হচ্ছে দারিদ্র্যের কারণে। বহু মানুষ রয়েছে তারা প্রায় হতদরিদ্র বলা যায়, যারা সমাজের মূল স্রোতে আসতে পারছে না, সমাজের মূল জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছে না, তারা তাদের দারিদ্রতার কারণে বিপদসংকুল জায়গায়, যেখানে অর্থ কষ্ট থাকলেও সবকিছু মানিয়ে নেওয়া যায়, সেরকম পরিবেশে নিজেদের জনবসতি গড়ে তোলে। তো সেক্ষেত্রেও সেটা হবে বিক্ষিপ্ত জনবসতি। এরপরে বলা হচ্ছে ধর্মীয় কারণে। কোনো একটা উন্মুক্ত প্রান্তর, সেখানে যদি মন্দির, মসজিদ বা গির্জা গড়ে ওঠে, সেইটাকে কেন্দ্র করে কিন্তু মানে নির্দিষ্ট ওই ধর্মটাকে কেন্দ্র করে তার আশেপাশে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো জনবসতি গড়ে উঠবে, যেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। এরপরে বলা হচ্ছে পুনর্বাসনের ফলে। পুনর্বাসনের ফলে মানে কোথাও একটা হয়তো জলাধার নির্মাণ করা হলো, তাহলে সেই জলাধারের পিছন দিকের যে সমস্ত গৃহ, যে সমস্ত বাড়ি, সেগুলো কি হয়, অনেক সময় প্লাবিত হয়ে যায়। তাহলে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য আলাদা কোনো ফাঁকা জায়গায় তাদেরকে আবার নতুন করে বসতি গড়ে তোলার অনুমতি দেওয়া হয়। সেক্ষেত্রে সেই বসতিগুলো কি হবে, নতুন জায়গায় গিয়ে যেহেতু তাদের বসতি স্থাপন করতে হচ্ছে, তাই সেটা হয়ে যাবে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত বসতি হিসাবে সেগুলো গড়ে উঠবে। এরপরে বলা হচ্ছে ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ মানে কি, বহু মানুষ রয়েছে যারা খুব প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি প্রেমী বলা যায়, তারা নির্জন জায়গা, নিস্তব্ধ জায়গা পছন্দ করে, সেখানে থেকে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে চায়। এই রকম ব্যক্তিগত কারণেও কিন্তু কেউ বিচ্ছিন্নভাবে গিয়ে বিক্ষিপ্তভাবে জনবসতি গড়ে তুলতে পারে। তো এই সমস্তই হচ্ছে কারণ কিসের না, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার। আশা করছি বুঝেছো।
এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি। গোষ্ঠীবদ্ধ জনবসতির কি কি প্যাটার্ন রয়েছে সেগুলো জানবো, আর কেনই বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে সেটাও জানবো। এখন তাহলে তোমাদেরকে যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি, তার যে প্যাটার্নগুলো সেগুলো দেখিয়ে দেবো। গোষ্ঠীবদ্ধ জনবসতি অর্থাৎ কি, যে গ্রাম্য জনবসতিতে অনেকগুলো বসতি গোষ্ঠীর আকারে দলবদ্ধভাবে অবস্থান করবে তাকেই আমরা বলবো গোষ্ঠীবদ্ধ জনবসতি। তো সেগুলো কিরকম ধরনের হতে পারে, বিভিন্ন টাইপসের কিন্তু এই গোষ্ঠীবদ্ধ জনবসতি হতে পারে, সেগুলো আমি তোমাদেরকে এখানে ছকের আকারে দেখিয়েছি। প্রয়োজনে তোমরা নোট করতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, প্রথমেই বলছি অনুকেন্দ্রিক বসতি, এরপরে বলা হচ্ছে দণ্ডাকৃতি, তারপরে বিচ্ছিন্ন গোষ্ঠীবদ্ধ, তারপর আয়তকার বা বর্গাকার, তারপর বৃত্তাকার, উপবৃত্তাকার, তারপরে শূন্য গর্ভকার আয়তাকার, তারপর দাবাত ছকের মতো, নক্ষত্রাকৃতি, মাছের কাঁটার মতো, এল আকৃতির, বৃক্ষরূপী, ত্রিভুজ আকৃতি, পাখাকৃতি, ঝুলন্ত বসতি, শুষ্কবিন্দু বসতি, আর্দ্রবিন্দু বসতি। এই এত রকমের কিন্তু প্যাটার্ন রয়েছে গোষ্ঠীবদ্ধ জনবসতির। তো এগুলোর প্রত্যেকটা আমরা একটা একটা করে আলোচনা করে নেব। প্রথমেই যেটা বলেছি অনুকেন্দ্রিক বসতি, তাহলে অনুকেন্দ্রিক বসতি কোথায় গড়ে উঠবে না, সাধারণত কোনো বাজারকে কেন্দ্র করে অনুকেন্দ্রিক বসতি গড়ে উঠতে পারে, মানে বাজার সেটাকে কেন্দ্র করে তার চারপাশে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠতে পারে। বা এক ধরনের পরিবহন ব্যবস্থা থেকে অন্য একটা পরিবহন ব্যবস্থা যখন শুরু হয়, মানে পরিবহনের পরিবর্তন যখন হয়, সেখানেও কিন্তু এই অনুকেন্দ্রিক জনবসতি গড়ে উঠতে পারে। যেমন সড়কপথ থেকে নদী পরিবহন ব্যবস্থা, সেই জায়গায় কিন্তু এরকম কিছু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠতে দেখা যেতে পারে। তাহলে এটা হচ্ছে অনুকেন্দ্রিক বসতি। নেক্সট তোমাদের দেখিয়েছি দণ্ডাকৃতি বসতি। দণ্ডাকৃতিটা কিরকম সেটা আমি এখানে ছবির মাধ্যমে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি, দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। এই যে দেখো, এই যে জনবসতিটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো অনেক জনবসতি গড়ে উঠেছে ঘন সন্নিবিষ্ট ভাবে, তাই সেটা গোষ্ঠীবদ্ধ। আর যে প্যাটার্নটা আমরা পাচ্ছি সেটা কিসের মতো, দণ্ডের মতো বা লাঠির মতো সোজাসুজি দেখো এখানে গড়ে উঠেছে। তো এই জনবসতি কোথায় গড়বে, সেটা রাস্তার দুধারে গড়ে উঠতে পারে, নদীর তীর বরাবর গড়ে উঠতে পারে, নদীর বাঁধ বরাবর গড়ে উঠতে পারে। বাঁধ অর্থাৎ আমি স্বাভাবিক বাঁধ বা লেভির কথা বলছি, সেই স্বাভাবিক বাঁধ বরাবরও কিন্তু এই দণ্ডাকৃতি জনবসতি গড়ে উঠতে পারে। তো এই রকম তখন তার প্যাটার্নটা হয়ে থাকবে। নেক্সট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বিচ্ছিন্ন গোষ্ঠীবদ্ধ। বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, কিন্তু যে জায়গায় বসতিটা গড়ে উঠেছে সেখানে বেশ কিছু বাড়ি গড়ে উঠেছে, বসতির আকারে অনেকগুলো বাড়ি গড়ে উঠেছে, তাই সেটা বিচ্ছিন্নভাবে হলেও গোষ্ঠীর আকারে তারা যেহেতু অবস্থান করে তাই তাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন গোষ্ঠীবদ্ধ জনবসতি। তো এই জনবসতি কোথায় গড়ে উঠবে না, পার্বত্য অঞ্চলের পাহাড়ের পাদদেশে গড়ে উঠতে পারে, বালিয়াড়ি অঞ্চলের বালিয়াড়ির যে উপকূল তার পিছনে গড়ে উঠতে পারে, তারপরেও আরো কোথাও কোথাও গড়ে উঠতে পারে সড়ক পথের ধারে, সেখানে গড়ে উঠতে পারে। তাছাড়াও কিন্তু আরো যে জায়গাগুলোতে গড়ে উঠতে পারে সেই জায়গাগুলো একটু বুঝে নাও। কোনো কৃষি এলাকায় গড়ে উঠতে পারে, কোনো হাটকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, বা গ্রামের যে হাঁটা রাস্তা হাঁটা পথ তাকে কেন্দ্র করেও কিন্তু গড়ে উঠতে পারে এই বিচ্ছিন্ন গোষ্ঠীবদ্ধ জনবসতি। নেক্সট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আয়তাকার বা বর্গাকার জনবসতি। এর ছবিটা দেখো, আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, এই যে আয়তাকার বা বর্গাকার জনবসতি। আর হ্যাঁ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ আগে যেটা রয়ে গেল, এটা হচ্ছে বিচ্ছিন্ন গোষ্ঠীবদ্ধ জনবসতি। দেখো, বিচ্ছিন্নভাবে হলেও সেখানে কিন্তু গোষ্ঠীর আকারে একেবারে দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে এই জনবসতি গড়ে উঠেছে। তাহলে এই ছবিটা আমরা পেয়েছিলাম দণ্ডাকৃতির, এটা পেয়েছি বিচ্ছিন্ন গোষ্ঠীবদ্ধ। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে বর্গাকার জনবসতি। এই যে আমরা এখানে লিখেছি আয়তাকার বা বর্গাকার জনবসতি, এটা কোথায় গড়ে উঠবে না, মূলত রাস্তার দুধারে এই ধরনের বর্গাকার বা আয়তাকার বসতি গড়ে উঠতে দেখা যাবে। দেখো এখানে আমি এই যে দেখিয়েছি, তার মধ্যে প্রধান রাস্তার সঙ্গে যখন উপরাস্তা এসে মিলিত হয় তখন সেই জায়গায় কিন্তু যে বসতিটা গড়ে উঠবে সেটা হচ্ছে আয়তাকার বা বর্গাকার বসতি। নেক্সট আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বৃত্তাকার বসতি। এই বৃত্তের আকারে এটার অবস্থান লক্ষ্য করা যাবে। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাবো না, কোনো কূপ বা গোলাকার দিঘিকে কেন্দ্র করে যখন জনবসতি গড়ে ওঠে তখন সেটা অবশ্যই হবে বৃত্তাকার জনবসতি। আর নেক্সট এরকমই যেটা একটা দেখিয়েছি সেটা হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, উপবৃত্তাকার জনবসতি। তাহলে এই উপবৃত্তাকার গোষ্ঠীবদ্ধ জনবসতি কখন গড়ে উঠবে না, মূলত নদীর বাঁকে এই উপবৃত্তাকার জনবসতি গড়ে উঠবে, যেখানে প্লাবন ভূমির যে জলের প্রাচুর্যতা রয়েছে সেখানেই কিন্তু এই উপবৃত্তাকার জনবসতি গড়ে উঠতে দেখা যাবে। নেক্সট আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে শূন্যগর্ভ আয়তাকার জনবসতি।
শূন্য গর্ভ মানে যার মাঝখানে বসতি থাকবে না অথচ চারপাশে বসতি থাকবে, সেটা কখন হতে পারে? যদি কোনো একটা উন্মুক্ত প্রান্তর অনেকটা বড় জায়গা এবং তার অনেকটা অংশ জুড়ে মাঝের অংশে মন্দির, মসজিদ বা গির্জা গড়ে ওঠে এবং ওই মন্দির, মসজিদ বা গির্জাকে কেন্দ্র করে তার চারপাশে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে, তখন সেটাকে বলা হবে শূন্য গর্ভ আয়তাকার জনবসতি। মানে মাঝখানটা ফাঁকা কিন্তু ওই মন্দির, মসজিদ, গির্জার চারপাশে গড়ে উঠেছে গোষ্ঠীবদ্ধ আকারে, তাই তাকে বলা হচ্ছে শূন্য গর্ভ আয়তাকার জনবসতি। নেক্সট বলা হচ্ছে দাবার ছকের মতো জনবসতি। দাবার ছক তোমরা প্রত্যেকেই পরিচিত নিশ্চয়ই। এটা কখন গড়ে উঠতে পারে? যখন দুটো রাস্তা সমকোণে মিলিত হয়, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন দুটো রাস্তা মিলিত হবে তখন সেই দুটো রাস্তার দুপাশে যে জনবসতি গড়ে উঠবে সেটা দেখতে হয় অনেকটা দাবার ছকের মতো, তাই তাকে বলা হয় থাকে দাবার ছকের মতো গড়ে ওঠা গোষ্ঠীবদ্ধ জনবসতি। নেক্সট আমরা বলছি নক্ষত্রাকৃতি জনবসতি। এখানে আমি তোমাদেরকে এই যে ছবিটা দেখিয়েছি, ছবিটা ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে নক্ষত্রাকৃতির জনবসতির ছবি। তাহলে এই জনবসতি কখন গড়ে উঠবে? যখন বিভিন্ন দিক থেকে সড়ক পথগুলো এমনভাবে বিন্যস্ত থাকবে যার চারপাশে গড়ে ওঠা যে জনবসতি সেটাকে দেখতে হবে অনেকটা তারকা চিহ্নের মতো, তখনই তাকে বলা হবে তারকাকৃতির জনবসতি। দেখো এই যে বিভিন্ন দিক থেকে এসেছে রাস্তাগুলো, তার চারপাশে কিন্তু এই ধরনের জনবসতি গড়ে উঠবে আর তার গঠন বিন্যাসটা দেখে মনে হচ্ছে তারার মতো, তারকাকৃতি, তাই তাকে বলা হচ্ছে তারকাকৃতি বা নক্ষত্রাকৃতির জনবসতি। নেক্সট বলেছি মাছের কাঁটার মতো জনবসতি। মাছের কাঁটার মতন জনবসতি কখন গড়ে উঠবে? যখন একটা প্রধান রাস্তা থাকবে এবং অপ্রধান রাস্তাগুলো এসে সেখানে মিলিত হবে। প্রধান রাস্তার সঙ্গে অপ্রধান রাস্তা যখন এসে মিলিত হবে তখন তার চারপাশে যে জনবসতি গড়ে উঠবে সেই তার বিন্যাসটা কেমন দেখতে হবে? তাহলে মাছের কাঁটার মতন, তাই তাকে বলা হচ্ছে মাছের কাঁটা সদৃশ গড়ে ওঠা জনবসতি। তারপর বলা হচ্ছে এল আকৃতির জনবসতি। এখানে আমি এল আকৃতির ছবি তোমাদেরকে দেখিয়েছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি হচ্ছে একটা রাস্তার সঙ্গে অপর একটা রাস্তা যখন সমকোণে মিলিত হয়, ভালো করে লক্ষ্য করো, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এখানে একটা দেখো যে কোণটা উৎপন্ন করেছে 90 ডিগ্রির প্রায় সদৃশ। তাহলে এই যে সমকোণে মিলিত হলো, এখানে এবার যে জনবসতিগুলো গড়ে উঠছে তার মধ্যে একটা হবে দীর্ঘ বিন্যাস আর একটা হবে ক্ষুদ্র বিন্যাস, তার ফলে যে প্যাটার্নটা হলো সেটা দেখো অনেকটা এল শেপ, তাই তাকে বলা হচ্ছে এল আকৃতির জনবসতি। নেক্সট বলা হচ্ছে বৃক্ষরূপী জনবসতি। এর ছবিটাও আমি এখানে দেখিয়েছি, দেখো যখন গ্রামের মধ্যে অনেকগুলো রাস্তা পরস্পরের সঙ্গে এসে মিলিত হয় তখন কি হচ্ছে একাধিক রাস্তার মিলনের ফলে যে বিন্যাসটা গড়ে ওঠে সেটা বৃক্ষের মতো, গাছের ডালপালাগুলো যেমন এদিক সেদিক থেকে বিন্যস্ত হয়ে থাকে ঠিক সেরকম, এবং তার চারপাশে এই যে জনবসতিগুলো গড়ে উঠছে সেটাও যেহেতু ওই বৃক্ষের মতো গঠনের সঙ্গে গড়ে উঠছে তাই জনবসতিটা দেখতে হয় বৃক্ষরূপী জনবিন্যাস, তাই তাকে বলা হচ্ছে বৃক্ষরূপী জনবসতি। এরপর বলা হচ্ছে ত্রিভুজাকৃতি জনবসতি। ত্রিভুজাকৃতি জনবসতিটা কোথায় গড়ে উঠবে? কোনো একটা পর্বত এলাকা তার পাদদেশের চারপাশে যদি গড়ে ওঠে তাহলে সেখানে ত্রিভুজাকৃতির গড়ে উঠতে পারে। কোনো পলল শঙ্কুকে কেন্দ্র করে যদি গড়ে ওঠে তাহলে সেখানে গড়ে উঠতে পারে। তো এরপরে বলা হচ্ছে পাথাকৃতি। পলল বেজনির নাম তোমরা শুনেছো। এই পলল বেজনির চারপাশে যদি জনবসতি গড়ে ওঠে তখন সেটাকে দেখতে হয় অনেকটা হাত পাখার শেপের মতো, তাই তাকে বলা হচ্ছে পাখাকৃতির জনবসতি। নেক্সট আমরা বলেছি ঝুলন্ত বসতি। এটা কিরকম না পার্বত্য অঞ্চলে সমতল ভূমির অভাবে সমোন্নতি রেখা বরাবর বিশেষ করে খাড়া ঢালের ওপরের যে সংকীর্ণ জায়গাটা যেখানে ঢাল অপেক্ষাকৃত কম সেখানে যে জনবসতিটা গড়ে উঠবে সেটাই হচ্ছে কি না এই ঝুলন্ত বসতি, কারণ সেটা অনেক সময় দেখলে মনে হয় ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর এর পরের পয়েন্টে তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। শুষ্ক বিন্দু বসতির ছবি আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, দেখে নাও। এই জায়গাটা কিভাবে গড়ে উঠছে না যে সমস্ত এলাকা বন্যা দুর্গত এলাকা বা বন্যা প্রবণ এলাকা সেখানে বসতিগুলো মূলত গড়ে তোলা হয় কোথায়? উঁচু অংশে, যেখানে কিনা বন্যার জল উঠতে পারবে না বা পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যেহেতু বন্যার জল পৌঁছতে পারবে না এমন শুকনো জায়গায় উঁচু অংশে বসতি গড়ে তোলা হয়, তাই সেগুলোকে বলা হয়ে থাকে শুষ্ক বিন্দু বসতি অঞ্চল। আবার এরই ঠিক উল্টো একটা রয়েছে, সেটা হচ্ছে আর্দ্র বিন্দু বসতি। এটা কি?
এখানে যেমন আমরা দেখলাম যে বন্যা দুর্গত যাতে না হয়ে পড়ে তার জন্য উঁচু অংশে গিয়ে বাস করে, শুকনো জায়গায়, তাই সেটা শুষ্ক বিন্দু বসতি। আর আর্দ্র বিন্দু বসতিতে কি হচ্ছে, বিশেষ করে মরু এলাকায়, সেখানে মরুদ্যানকে কেন্দ্র করে জলাশয় সংলগ্ন এলাকায় যখন জনবসতি গড়ে উঠবে সেটাকেই বলা হচ্ছে আর্দ্র বিন্দু বসতি। মানে মরুদ্যান অঞ্চলে কোথাও, মরু অঞ্চলে সেখানে কোথাও যখন জলের সন্ধান মেলে না, তখন মরুদ্যানকে কেন্দ্র করে সেখানে কিছু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠতে পারে, তাই সেটা হচ্ছে আর্দ্র বিন্দু বসতি। আশা করছি গোষ্ঠীবদ্ধ জনবসতির যতগুলো প্যাটার্ন তোমাদের বললাম সবটা বুঝেছো। তো এখানে এই ছবিগুলোও নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, প্রয়োজনে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নাও। এইবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে, যেমন আমরা বলেছিলাম বিক্ষিপ্ত জনবসতি তাহলে গড়ে ওঠার পিছনের যে কারণগুলো, তেমনি এবার আলোচনা করে নেব গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার পিছনের কারণ। এখানে আমি কতগুলো কারণ তোমাদের দেখিয়েছি, যেমন বলেছি নিরাপত্তা। দেখো, গোষ্ঠীবদ্ধ বসতি যদি সেটা অরণ্য এলাকায় গড়ে ওঠে তাহলে অরণ্য পরিষ্কার, বন্যপ্রাণীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করা, সমস্ত কিছুর জন্য কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে বসতি যদি না গড়ে ওঠে তাহলে সেখানে টিকে থাকা মুশকিল। তাছাড়া দুর্গম পার্বত্য এলাকা যদি আমরা ধরে নিই, সেখানেও কিন্তু গোষ্ঠীবদ্ধভাবেই বসবাস করতে হবে। যদি মরুভূমি এলাকায় আমরা দেখি যে লুটতরাজ এড়ানোর জন্য বা পথ নিরাপত্তা বজায় রাখার জন্য, সমস্ত কিছুর জন্যই কিন্তু সেখানে গোষ্ঠীবদ্ধভাবে জনবসতি গড়ে উঠেছে। তো তাহলে নিরাপত্তার কারণে, মানুষের জীবনের নিরাপত্তার কারণে বসতি মূলত গোষ্ঠীবদ্ধভাবে গড়ে ওঠে। এরপরের পয়েন্ট আমরা বলেছি পরিবেশের সীমাবদ্ধতা। একসাথে অনেক বসতি গড়ে উঠবে কোথায়, উর্বর পলিমাটিযুক্ত অঞ্চলে, সেখানে কৃষিকাজ যেহেতু উন্নত মাত্রায় সেখানে গড়ে উঠবে। তাছাড়া কোথায় গড়ে উঠতে পারে, পাহাড়ের ঢালে, যেখানে ঢাল অপেক্ষাকৃত কম, অর্থাৎ প্রায় সমতল প্রকৃতির, সেই জায়গায় গড়ে উঠতে পারবে। তারপরে আর কোথায় গড়ে উঠতে পারে, মরুভূমিতে মরুদ্যানকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে। তো এই সমস্ত এলাকাগুলোর বা পরিবেশের মধ্যে তার যেহেতু সেই সমস্ত জিনিসের সীমাবদ্ধতা রয়েছে, তাই সেখানে কিন্তু দলগতভাবে বা গোষ্ঠীবদ্ধভাবেই জনবসতি গড়ে উঠেছে। নেক্সট বলেছি শহর আর নগরের মধ্যে সান্নিধ্য। শহর এবং নগরের মধ্যে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সহজলভ্যভাবে পাওয়া সম্ভব, তাকে কেন্দ্র করে কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠবে। তারপরে বলা হচ্ছে বাগিচা ও খামার সংগঠন। এক্ষেত্রে কি হচ্ছে না, চা, কফি, রবার, এই সমস্ত চাষের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে অনেক শ্রমিকের প্রয়োজন হয়, আর সেই সমস্ত শ্রমিকদেরকে বাগিচা সংলগ্ন এলাকায় বসবাস করতে হয়। তাই এখানে বলা হচ্ছে যে বাগিচা ও খামার সংগঠন যুক্ত এলাকাতে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠবে। এরপরে বলা হচ্ছে প্রকল্প রূপায়ণ। কোনো একটা প্রকল্পের ব্যবস্থা করা হলো, সেটাকে রূপ প্রদান করার জন্য, যেমন যদি ধরে নিই জলাধার নির্মাণ, তাহলে সেটাকে রূপ দানের জন্য কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। নেক্সট বলেছি পুনর্বাসন। পুনর্বাসনের জন্য কোনো একটা জায়গা থেকে মানুষজন উৎখাত হয়ে গিয়ে অন্য একটা জায়গায়, নতুন জায়গায় যখন তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে, একসঙ্গে যদি তারা অনেকে মিলে বসবাস করে, তখন সেটা অবশ্যই গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠলো পুনর্বাসন দ্বারা। এছাড়াও আমরা দেখব যেখানে কৃষিকার্যের উন্নতি রয়েছে, যেখানে পরিবহন ব্যবস্থা উন্নত প্রকৃতির রয়েছে, যেখানে সূর্যালোকের সহজলভ্যতা রয়েছে, বা যেখানে জলের দুষ্প্রাপ্যতা রয়েছে, এই রকম জায়গাগুলোতেও কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠবে। আর কোথায় গড়ে উঠবে না, বসতি গড়ে তোলার জন্য যে সমস্ত নির্মাণ সামগ্রীর প্রয়োজন রয়েছে, সেই সমস্ত নির্মাণ সামগ্রীর সহজলভ্যতা যেখানে থাকবে, সেই জায়গাতেও কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠবে। তাছাড়া যেখানে পরিবহন ব্যবস্থাটা উন্নত, সেটা তো আগেই বললাম। এক্ষেত্রে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরো রেলপথ, সড়ক পথ এক জায়গায় এসে মিলিত হচ্ছে, স্বাভাবিকভাবেই সেখানে রেল পরিবহন ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য এবং সড়ক পথ পরিবহনের সুবিধা নেওয়ার জন্য সেখানে গোষ্ঠীবদ্ধ আকারে জনবসতি গড়ে উঠবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখে নিলাম সেটা হচ্ছে টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে শহরের কার্যাবলী ভিত্তিক শ্রেণী বিভাগ, অর্থাৎ তোমাদের সিলেবাসে যেটা অন্তর্গত রয়েছে সেটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্টস। এটা সম্পর্কে আমরা জানবো। তবে সেটা জানার আগে বলি, এই যে এতক্ষণ পর্যন্ত তোমরা অতি মনোযোগ সহকারে যে ক্লাসটা দেখছো কোনোভাবে স্কিপ না করে, সেটার জন্য আমি একটু পরীক্ষা করতে চাই তোমাদের। তাই তোমরা তোমাদের কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও সেটেলমেন্ট, তাহলেই বুঝবো যে এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটাই তোমরা দেখছো। তবেই এই কথাটা তোমরা কমেন্টে লিখতে পারবে, আর তোমাদের একটা কমেন্ট আমাকে পরের যে ক্লাসটা উপস্থাপনা করার জন্য আরো বেশি অনুপ্রাণিত করবে। তাই ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও সেটেলমেন্ট। চলো এখন আমরা বুঝে নিই, সেটা হচ্ছে শহরের কার্যাবলী ভিত্তিক শ্রেণী বিভাগ। দেখো, শহর আমরা কাকে বলবো?
আমরা গ্রাম তো বুঝলাম, যেখানে কিনা মূলত বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠে থাকে বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। তো এবার শহরে গিয়ে যেটা জনবসতিরা গড়ে উঠছে তাকেই আমরা বলছি আরবান সেটেলমেন্ট বা পৌর বসতি। সেখানে কি থাকতে হবে? অবশ্যই সমস্ত পরিষেবা উন্নত প্রকৃতির হতে হবে, উন্নত পরিষেবা, তারপরে উন্নত বাজার, উন্নত পরিবহন, অর্থনৈতিক কাঠামোটা উন্নত হবে, সবটাই উন্নত হতে হবে। এবং সেখানে প্রাথমিক স্তরের কার্যাবলীর সঙ্গে মানুষ কম নিযুক্ত থাকবে, যেটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি পার্ট 1-এ। আর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরের কার্যাবলীর সঙ্গে মানুষ বেশি পরিমাণে নিযুক্ত থাকবে। অন্তত বসবাসকারী মোট যে মানুষ তার 75% যুক্ত থাকবে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের কার্যাবলীর সঙ্গে। তো এই হচ্ছে পৌর বসতি। তো পৌর বসতির কার্যাবলী ভিত্তিতে যে শ্রেণীবিভাগ সেটা আমরা দেখতে গিয়ে কি পাবো না, অর্থনৈতিক কারণে কিছু শ্রেণীবিভাগ দেখতে পাবো, আবার রাজনৈতিক কারণে কিছু দেখতে পাবো শ্রেণীবিভাগ, কিছু শ্রেণীবিভাগ দেখতে পাবো সাংস্কৃতিক কারণে, আবার বিনোদনজনিত যে শহর গড়ে ওঠে সেটাও আমরা দেখতে পাবো। তো একে একে আমরা আলোচনা করে নিই। প্রথমে বলছি অর্থনৈতিককে কেন্দ্র করে, অর্থনৈতিক কারণে যখন শহর গড়ে উঠবে সে তার মধ্যে আর কি কি পড়ছে দেখো, অর্থনৈতিক কেন্দ্র, শ্রমশিল্প কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র, পরিবহন কেন্দ্র আর অর্থনৈতিক পরিষেবা কেন্দ্র। এগুলো কি এবার একটু বুঝে নাও। অর্থনৈতিক কেন্দ্র হিসেবে যেটা বলতে পারি, বিভিন্ন রকমের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে মানুষ যুক্ত থাকে। তো তার একটা যদি আমরা ধরে নিই মৎস্য শিল্প, তাহলে সেখানে কি হচ্ছে, মৎস্য সংগ্রহ থেকে শুরু করে সেটাকে বাজারজাত করা পর্যন্ত, তাছাড়া সেখানে মৎস্য শিকারের যে সমস্ত সরঞ্জাম সেইগুলোর নির্মাণ, তাকে কেন্দ্র করে যখন শহর গড়ে উঠবে তখন সেটা একটা নির্দিষ্ট অর্থনৈতিক কাজকে কেন্দ্র করেই কিন্তু শহরটা গড়ে উঠলো। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে কি পারি যে অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম, এটা হচ্ছে অর্থনৈতিক একটা কারণ, যেটা মৎস্য সংগ্রহ এবং তার সঙ্গে আনুষঙ্গিক কার্যাবলীর সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই শহরের গড়ে ওঠা। আবার যদি আমরা বলি খনিজ উত্তোলনকে কেন্দ্র করে কোনো শহর যখন গড়ে ওঠে তখন সেটা হতে পারে একটা অর্থনৈতিক কারণ। আবার আমরা বলতে পারি খনিজ তেল উত্তোলন এবং পরিশোধন কেন্দ্র হিসেবেও কিন্তু শহর গড়ে উঠতে পারে। তো আমরা যেটা খনিজর কথা বললাম, খনিজ উত্তোলনকে কেন্দ্র করে, সেই রকম তামা উত্তোলক অঞ্চল হিসাবে বা লোহা উত্তোলক বা সোনা উত্তোলক অঞ্চল, এইগুলোকে কেন্দ্র করে কিন্তু শহর গড়ে ওঠে। আবার পরিশোধন, খনিজ তেল যে পরিশোধন কেন্দ্র সেটাকে কেন্দ্র করেও যেমন আমরা বলতে পারি নাহারকাটিয়ার কথা বলতে পারি, সেখানে কিন্তু এই তৈল পরিশোধনকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে। তেমনি আবার পরে আমরা যে পয়েন্টটা বলেছি সেটা হচ্ছে শ্রমশিল্প। শ্রমশিল্পের ক্ষেত্রে তাহলে কি হবে, যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে সেটা ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প যাই হোক না কেন, শিল্পের প্রয়োজনে শ্রমিকের দরকার হয়। সেই শ্রমশিল্প হিসাবেও কিন্তু শহর গড়ে ওঠে, মানে শিল্পের প্রয়োজনীয় শ্রমিকের যোগান দিতে গিয়ে শিল্পের কারখানার সংলগ্ন এলাকায় বসতি গড়ে ওঠে এবং সেটা শহুরে এলাকায় হলে সেই যে বসতিটা গড়ে উঠলো সেটা হচ্ছে কি শহরের বসতি বা পৌর বসতি। তারপরে বলা হচ্ছে বাণিজ্য, ব্যবসার প্রয়োজনে, লেনদেনের জন্য, আমদানি রপ্তানির জন্য সেখানে যখন শহর গড়ে ওঠে তখন সেটা কি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি বাণিজ্যিক কারণে গড়ে ওঠে শহর। আর বলতে পারি পরিবহন ব্যবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থাকে কেন্দ্র করেও, যেখানে ধরো সড়ক, রেল বা বিমান পরিবহন ব্যবস্থা উন্নত প্রকৃতির, তাকে কেন্দ্র করে কিন্তু উন্নত পৌর বসতি গড়ে ওঠে। তাহলে এটাও একটা কারণ হতে পারে। তারপরে বলেছি অর্থনৈতিক পরিষেবা, বিভিন্ন রকমের পরিষেবা কেন্দ্র, সেটা হতে পারে ব্যাংকিং পরিষেবা, হতে পারে বীমা পরিষেবা বা বিভিন্ন রকমের আরো যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সেই সমস্ত পরিষেবা যেখানে উন্নত মানের পাবে মানুষ, সুযোগ সুবিধা যেখানে বেশি পাবে সেখানেও কিন্তু শহর গড়ে উঠবে, উন্নত পৌর বসতি গড়ে উঠবে। তো এই হচ্ছে অর্থনৈতিক কারণে গড়ে ওঠা পৌর বসতি। এরপরে আমরা বলেছি রাজনৈতিক কারণে, সেটা আবার দুরকম হতে পারে, একটা হচ্ছে সামরিক আর একটা অসামরিক। যেমন আমরা এখানে বলতে পারি অসামরিক রাজনৈতিক কেন্দ্র হিসাবে দিল্লির কথা বলতে পারি, ভোপালের কথা বলতে পারি, বা বলতে পারি মুম্বাইয়ের কথা, বা বলতে পারি আমরা বর্ধমানের কথা। বর্ধমান এটা কিন্তু আসলে অসামরিক রাজনৈতিক কেন্দ্র, এটা হচ্ছে জেলার সদর শহর, সুতরাং প্রশাসনিক হিসেবে কিন্তু সেটা নয়। তো এরপরে আমরা সামরিক কেন্দ্র হিসাবে যেগুলোর কথা বলতে পারি তার মধ্যে অবশ্যই একটা উল্লেখযোগ্য হচ্ছে ব্যারাকপুর, ইছাপুর। তো এইগুলো যেমন আমাদের হয়ে গেল রাজনৈতিক কারণে গড়ে ওঠা পৌর বসতি, তেমনি এবার যদি আমরা সাংস্কৃতিক দিক দেখি তারও আমরা দুটো ধারা বলতে পারবো, একটা হচ্ছে ধর্মীয় কারণে আর একটা ধর্মীয় নির্ভর নয় এমন কারণেও কিন্তু গড়ে উঠতে পারে সংস্কৃতি যে সমস্ত শহর। তো ধর্মীয় কারণ হিসেবে আমরা
যেগুলোর কথা বলতে পারি, ধরো ভারতের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই, তাহলে সেখানে আমরা পুরীর কথা বলতে পারি, আমরা বারাণসীর কথা বলতে পারি, অমৃতসরের কথা বলতে পারি, যেগুলো কিনা আসলে তীর্থ কেন্দ্র। আবার আমাদের স্মৃতি বিজড়িত, ধর্মকে কেন্দ্র করে স্মৃতি বিজড়িত বেশ কিছু জায়গা রয়েছে, যেমন আমরা যদি ধরি মথুরা, বৃন্দাবন, কাশী, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আবার রয়েছে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পৌর বসতি, যেগুলো স্মারক শহর আমরা বলতে পারি। আর অপর আরেকটা যেটা ছিল ধর্ম নিরপেক্ষ সাংস্কৃতিক কেন্দ্র, সেই হিসেবে আমরা বলতে পারি দিল্লি, কলকাতা, মুম্বাই, অক্সফোর্ড, কেমব্রিজ, হায়দ্রাবাদ, হলিউড, এই রকম বেশ কিছু কিন্তু ধর্ম নিরপেক্ষ কেন্দ্র হিসেবে, সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আমরা বলতে পারি শহরের কথা। এরপরে আমরা যদি বিনোদনের দিকটা লক্ষ্য করি, তাহলেও সেখানে আমরা বেশ কিছু শহর দেখতে পাবো, যেমন কোদাইকানাল, শিলং, মুসৌরি, এগুলো হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র হিসেবে, মানে স্বাস্থ্য কেন্দ্র বলতে স্বাস্থ্যের উন্নতিতে, উন্নত মাত্রায় যে জলবায়ু, আবহাওয়া জলবায়ু যেটা স্বাস্থ্যের পক্ষে উন্নতিকর, সেই রকম হিসেবে গড়ে ওঠা শহর, অর্থাৎ কিনা আমরা বলতে পারি স্বাস্থ্যকর স্থান। আবার আরো বেশ কিছু জায়গা রয়েছে, যেমন পানাজি, দীঘা, দার্জিলিং, নৈনিতাল, এইগুলোকে আমরা বলতে পারি বিনোদন স্থান। তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন শহর গড়ে উঠেছে নানান কারণে, অর্থনৈতিক কার্যাবলীর ভিত্তিতে, এখানে আমরা পড়েছি কার্যাবলীর ভিত্তিতে শহরের শ্রেণীবিভাগ। তো এই হচ্ছে টোটাল নানান ভিত্তি অনুসারে শহরের শ্রেণীবিভাগ। দেখো, এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পৌর বসতির ধরন, অর্থাৎ টাইপস অফ আরবান সেটেলমেন্ট। তো সেখানে আমরা কি দেখব, বিভিন্ন জনসংখ্যার ভিত্তিতে যে শ্রেণীবিভাগ, পৌর বসতির যে শ্রেণীবিভাগ, সেটা একটু বুঝে নাও। এইখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, সেগুলো বুঝে নাও। যে ধরনগুলো হবে সেটা কি কি, শহর, নগর, মহানগর, অতি মহানগর, পৌরপুঞ্জ, মহাপৌরপুঞ্জ। তো শহর কোনগুলোকে আমরা বলবো না, যার জনসংখ্যা ভারতের নিরিখে, আমি অবশ্যই এখানে বলছি, যার জনসংখ্যা হবে 5,000-এর থেকে বেশি কিন্তু 1 লক্ষের কম, তাকে বলা হবে শহর। আবার নগরের ক্ষেত্রে সেটাই কি হবে, 1 লক্ষ থেকে যখন 10 লক্ষের মধ্যে জনসংখ্যাটা থাকবে তখন সেটাকে বলা হবে নগর। আবার মহানগর বলা হবে 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট জায়গা, 50 লক্ষের মধ্যে, তাকে বলা হচ্ছে মহানগর। আর অতি মহানগর মানে যখন জনসংখ্যাটা, সেই শহরের জনসংখ্যা যখন হয়ে যাবে 50 লক্ষেরও বেশি, তখন তাকে বলা হচ্ছে অতি মহানগর। এই টার্মগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর এখানে আমরা দেখিয়েছি পৌরপুঞ্জ, মহাপৌরপুঞ্জ। পৌরপুঞ্জটা কি, এটা আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি, আর একবার বলে দিই, ওটা বলেছিলাম তোমাদেরকে পার্ট এ তে বলেছিলাম, পার্ট 1-এ। আর এখন তোমাদের দ্বারা আরেকবার বলে দিই পৌরপুঞ্জ জিনিসটা কি। সেটা হচ্ছে যে পাশাপাশি অবস্থিত শহর, নগর, মহানগর নিয়ে একসঙ্গে গড়ে ওঠা একটা বৃহৎ পৌর এলাকাকে বলা হবে পৌরপুঞ্জ বা কনারবেশন। আমরা এই যে বললাম পৌরপুঞ্জ, এই রকমই একাধিক ছোট বড় যে পৌর এলাকা, তার সঙ্গে মূল নগরের যে একত্রীকরণ, সেটাকেই বলা হচ্ছে মহাপৌরপুঞ্জ বা মেগালোপলিস। তো এখানে এই যে পলিশ কথাটা বললাম, পলিশ কথার অর্থই কিন্তু হচ্ছে নগর। তো এইরকম বিভিন্ন শব্দ যুক্ত রয়েছে পৌর বসতির সঙ্গে পলিশ হিসাবে। তো এখন আমরা যদি দেখি যে পৌর বসতির নকশা বা প্যাটার্ন অফ আরবান সেটেলমেন্ট, তাহলে সেখানে কি দেখবো, যে পৌর বসতির নকশা সম্পর্কে আর্নেস্ট ওয়াটসন বার্জেস তিনি একটা তত্ত্বের কথা বলেন, যে তত্ত্বটার নাম হচ্ছে কেন্দ্র বেষ্টনী তত্ত্ব বা কনসেন্ট্রিক জোন থিওরি। এই যে কেন্দ্র বেষ্টনী তত্ত্ব বা কনসেন্ট্রিক জোন থিওরি যেটার কথা বলছি, সেটা কে তাহলে বললেন, তার কথা আর্নেস্ট ওয়াটসন বার্জেস, বা কোথাও কোথাও তোমরা দেখতে পারবে E.W. বার্জেস নামে রয়েছে হয়তো। তো ইনি একজন সমাজতত্ত্ববিদ। তিনি পৌর বসতির নকশাকে 5টা ভাগে ভাগ করেছিলেন, মানে 5টা জোনে ভাগ করেছিলেন। সেইটা কিরকম ভাবে তিনি দেখিয়েছিলেন, এখানে আমি একটা নকশার মাধ্যমে তোমাদের সেটা দেখিয়েছি। জোন 1, জোন 2, জোন 3, জোন 4 এবং জোন 5, এইভাবে 5টা অঞ্চলে ভাগ করেছিলেন। তো তার মধ্যে যেটা জোন 1 অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চল যেটা, সেটাকে তিনি বলেছেন CBD। তারপরে রয়েছে জোন 2 যেটা হচ্ছে মধ্যবর্তী এলাকা। তারপরে জোন 3 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বসতি এলাকা। আর জোন 4 যেটা, সেটাকে বলা হচ্ছে বাজার এলাকা। আর জোন 5 যেটা, সেটাকে বলা হচ্ছে উপকণ্ঠ অঞ্চল। তো তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, যেটা আমরা বললাম জোন 1 অর্থাৎ CBD, এখানে কিন্তু আসে CBD পুরো কথা কি, সেটা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। তাহলে কোনো একটা পৌর অঞ্চলকে কেন্দ্র করে, মানে একেবারে তার কেন্দ্রে
সমস্ত রকমের অর্থনৈতিক ক্রিয়াকলাপ চালানোর জন্য সেখানে অসংখ্য বড় বড় ব্যাংক, অফিস, বীমা কোম্পানি, নানান কিছু উন্নত পরিবহন সমস্ত কিছুই থাকবে। সেটাকেই বলা হবে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। তো এই সিবিডির বৈশিষ্ট্য আমরা কি দেখতে পারবো না, এটা হচ্ছে শহরের একেবারে প্রাণকেন্দ্র বলা যায়। আর এখানে কি হবে, রাত্রিটা হবে অত্যন্ত নির্জন প্রকৃতির, আবার তেমনি দিনের বেলা হবে জনবহুল প্রকৃতির। এখানে কিন্তু সাধারণভাবে জীবনযাপনের উদ্দেশ্যে এই শহরগুলো গড়ে ওঠে না। সমস্ত রকমের অর্থনৈতিক লেনদেন, বাণিজ্যিক লেনদেনের জন্যই কিন্তু এই শহরগুলোর গড়ে ওঠা। সমস্ত অফিস, কাচারি, আদালত, দপ্তর যা কিছু সব এই অঞ্চলে গড়ে উঠতে দেখা যাবে। সেখানে বসতির উদ্দেশ্যে শুধুমাত্র শহর কিন্তু গড়ে ওঠে না। আর তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কলকাতার বিবাদীবাগ এলাকার কথা বলতে পারি। তো এই হচ্ছে সিবিডি হয়ে গেল বা জোন 1 হয়ে গেল। এরপরে জোন 2, এখানে কি হয়, বড় বড় যে সমস্ত মন্দির সেটা গড়ে উঠতে পারে, উপাসনা গৃহ গড়ে উঠতে পারে, কোনো ভগ্নপ্রায় পুরনো দিনের বাড়ি সেটা থাকতে পারে, বা কোনো রকমের বাণিজ্যিক সংস্থা থাকতে পারে। এই সমস্তকে কেন্দ্র করে কিন্তু একটা শহর গড়ে ওঠে। সেটাকে বলা হচ্ছে জোন 2, যেটা আমরা বললাম মধ্যবর্তী এলাকা। এখানে বেশ কিছু জনবসতিও থাকবে, বস্তি থাকবে। এটা কিন্তু একেবারেই রাত্রিতে জনহীন হয়ে পড়ে না। তো এই হয়ে গেল জোন 2। তারপরে আছে জোন 3, যেটাকে আমরা বলেছিলাম বসতি এলাকা। এখানে বসতি গড়ে উঠবে। তাহলে এই যে এলাকাটা, এটা গড়ে উঠছে কোথায় না, মধ্যবর্তী এলাকা আর বাজার এলাকার মাঝামাঝি অঞ্চলে। এখানে মূলত শ্রমিক গোষ্ঠী বসবাস করে, বস্তি অঞ্চল সেখানে থাকতে পারে, বা শ্রমিকদের বসতি অঞ্চল থাকতে পারে। এটা হচ্ছে তাহলে বসতি এলাকা। আর এরপর আমরা যেটা জোন 4 যেটা বলেছি বাজার এলাকা, সেটা হচ্ছে কি না, পৌর বসতির যে বস্তি এলাকা বা প্রধান রাস্তার বাইরের দিকে অসংখ্য দোকান থাকে, বাজার থাকে, তাই সেটাকে বলা হয় থাকে বাজার এলাকা। আর যেটা জোন 5 হিসাবে দেখানো হয়েছে উপকণ্ঠ এলাকা, সেটা কি হচ্ছে, পৌর বসতির একেবারে শেষের দিকে বা প্রান্ত ভাগে পরিকল্পিতভাবে গড়ে ওঠা এই অঞ্চল। এখানে কি হচ্ছে, মানুষ সুস্থিরভাবে বসবাস করতে পারে। এটা যেহেতু শহরেরই বর্ধিত অংশ, তাই একে বলা হয় উপকণ্ঠ এলাকা বা কমিউটার্স জোন। আশা করছি তোমরা এই প্যাটার্নটা বুঝতে পেরেছো। মানে আরবান সেটেলমেন্টের যে প্যাটার্ন বা নকশার কথা বললাম সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকের উপস্থাপনার শেষের দিকের অংশে আমরা চলে এসেছি। এরপরে আমরা শুধু একটু দেখে নেব, এই যে আমরা গ্রামীণ বসতি, পৌর বসতির কথা বললাম, প্রত্যেক রকম বসতিতেই কিন্তু কিছু কিছু সমস্যা থেকে থাকে। তো সেই সমস্যাগুলো কি, এরপরে আমরা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি, চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। সবসময় নোটিফিকেশন যে পৌঁছবে তার কোনো মানে নেই, তাই অবশ্যই চ্যানেল ভিজিট করো, নিয়মিত চ্যানেলে চোখ রাখো, তাহলে তুমি বুঝতে পারবে নতুন কিছু তোমাদের জন্য এলো কিনা, নতুন কিছু আপলোড হলো কিনা। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একেবারেই ভুললে চলবে না। এখন তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রবলেমস অফ রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্টস। তো সেখানে আমরা যে যে সমস্যাগুলো দেখতে পাই, গ্রামীণ বসতি, পৌর বসতি উভয় ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। তো এখানে আমি দেখাচ্ছি যেটা গ্রামীণ বসতির সমস্যা। গ্রামীণ এলাকার যে যে সমস্যাগুলো রয়েছে সেখানে একটা মানে বলতে পারি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাঁচা রাস্তা। এমন অনেক গ্রামীণ বসতি এখনো রয়েছে যেখানকার রাস্তা এখনো কাঁচা, তাই সেটা একটা সমস্যা তৈরি করেছে। দ্বিতীয়ত বলেছি পানীয় জল, সর্বত্র সমানভাবে পানীয় জলের সরবরাহের ব্যবস্থা এখনো পর্যন্ত করা যায়নি বহু জায়গায়, সেটাও গ্রামীণ বসতির একটা সমস্যা, বড় সমস্যা। বিদ্যুৎ, সর্বত্র যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া সেটাও এখনো সরকারি পক্ষ থেকে সম্ভবপর হয়ে ওঠেনি। বহু জায়গা রয়েছে যেগুলো বিদ্যুতের আলো এখনো পৌঁছতে পারেনি, সক্ষম হয়নি, তাহলে সেটাও হচ্ছে গ্রামীণ বসতির একটা সমস্যা। তারপরে বলেছি কর্মসংস্থান, গ্রাম্য জীবনে কর্মের যে সংস্থান সেটার কিন্তু হার অনেকটাই কম। সেই কারণেই গ্রামীণ বসতিতে বেশিরভাগ মানুষকে বসবাস করতে হয় কৃষির ওপর নির্ভর করে। তো কর্মসংস্থান একটা বড় সমস্যা গ্রামীণ বসতির। তারপরে বলা হচ্ছে নিম্ন মজুরি, যারা বিভিন্ন অন্য পেশায় যুক্ত রয়েছে সেখানে তাদের যে মজুরির হার সেটা কিন্তু আরবান সেটেলমেন্টের তুলনায় অনেকটাই কম। এই নিম্ন মজুরিটাও একটা গ্রামীণ বসতির সমস্যা। তারপরে বলা হয়েছে গ্রামীণ বসতিতে উন্নত কোনো কিছুই সঠিকভাবে পাওয়া যায় না, যেমন কি না হাসপাতাল, শিক্ষাঙ্গন, স্বাস্থ্যকেন্দ্রের সমস্তটারই কিন্তু অপ্রতুলতা রয়েছে। সেগুলোর অভাব যেমন রয়েছে, যেটুকুও পাওয়া যায় সেটার জন্য দূরত্বটা অনেক বড় বেশি। তাই এগুলো হচ্ছে গ্রামীণ বসতির একটা বড় সমস্যা।
তারপরে আমরা যেটা আরবানের ক্ষেত্রে দেখব, অর্থাৎ পৌর বসতির ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি এখানে দেখিয়েছি। দেখো, বাসস্থানের অভাব। পৌর এলাকাতে এত বেশি মানুষ অল্প জায়গার মধ্যে বসবাস করছে যে সেখানে বসবাসের জন্য যতটুকু প্রয়োজনীয় জায়গার দরকার হয় সেটুকু জায়গা কিন্তু পাচ্ছে না। তার ফলে তাদেরকে ঘিঞ্জিভাবে বসবাস করতে হচ্ছে, যেটা কিন্তু একেবারেই আদর্শ নয়। এটা একটা বড় সমস্যা। তারপরে বলা হচ্ছে পরিবেশ দূষণ। পৌর বসতিতে যেহেতু শিল্প কারখানার সংখ্যা বেশি, অধিক মাত্রায় যান চলাচল করছে, তার কারণে সেখানকার দূষণ মাত্রাও কিন্তু পরিবেশের যে দূষণের মাত্রা সেটাও অনেকটাই বেশি। এটা হচ্ছে পৌর বসতির সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। তারপরে বলা হচ্ছে কর্মসংস্থানের অভাব। বর্তমানে পৌর বসতিতে এত পরিমাণ মানুষ বসবাস করছে, সেই তুলনায় কিন্তু কর্মের সংস্থান নেই, তাই এখানেও কর্মসংস্থানের অভাব দেখা যায়। গ্রামীণ বসতিতে কি হয়, মানুষজন তবু কৃষির সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু পৌর বসতিতে যেহেতু প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোনো কিছু থাকে না, তাই সেখানে কিন্তু কর্মসংস্থানের অভাবটা আরো বেশি প্রকট হয়ে ওঠে। তারপর একটা বলা হচ্ছে পয়ঃ প্রণালীর অভাব, অর্থাৎ এখানকার জল নিকাশি ব্যবস্থাটা একেবারেই খারাপ। খুব সামান্য পরিমাণ জলেও কিন্তু চারিদিক থই থই করতে থাকে। জল নিকাশি ব্যবস্থাটা একেবারেই উন্নত প্রকৃতির হয় না, এটা একটা বড় সমস্যা। তারপরে বলা হচ্ছে অপরাধ প্রবণতা। শহরে যেহেতু বেশি সংখ্যক মানুষ বাস করছে, ঘিঞ্জি এলাকায় বসবাস করছে, তুলনায় কর্মসংস্থানের অভাব ঘটছে, তাই মানুষের মধ্যে অপরাধ বোধটা আরো বেশি বেড়ে গেছে, অপরাধ প্রবণতাটা আরো বেশি বেড়ে গেছে। অপরাধ বোধ নয়, অপরাধ প্রবণতাটা বেড়ে গেছে। যেমন চুরি, ছিনতাই, রাহাজানি, এইগুলো হচ্ছে বেশি মাত্রায় আরো সংগঠিত হচ্ছে, যেটা পৌর বসতির একটা বড় সমস্যা। তারপরে বলা হচ্ছে তীব্র যানজট। শহুরে এলাকায় যারা বসবাস করছো তোমরা প্রত্যেকে এটার সঙ্গে একদম ওতপ্রোতভাবে যুক্ত। তোমরা জানো যে কি পরিমাণ তীব্র যানজটের সম্মুখীন হতে হয় শহরবাসীকে। তো এই হচ্ছে শহরের সমস্যা। গ্রামের সমস্যাও আলোচনা করে দিলাম, শহরের সমস্যাগুলো আলোচনা করলাম। আশা করছি যে তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপরেও যদি কারোর কোথাও বোঝার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের মতন করে যতটা সহজভাবে বলা যায় সেইভাবেই কিন্তু বলার চেষ্টা করলাম। তো এটার মধ্যে দিয়ে আমাদের শেষ হয়ে গেল পার্ট বি এর মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। নেক্সট পার্টে আমরা যেটা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে পার্ট সি, যেখানে রয়েছে ভারতের ভূগোল। তার জন্য তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে আর দেখতে হবে সেই ভিডিও কখন আসছে।